2015 সালে ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংকগুলোর একটা ব্যাংকের ভালো হইতে যা যা দরকার তার সব কয়টা ইসলামী ব্যাংকের ছিল। তারল্য সংকট থাকা যাবে না, ইসলামী ব্যাংকের কোনো তারল্য সংকট ছিল না, ইনাফ লিকুইডিটি ছিল। সেকেন্ড, কাস্টমারের ট্রাস্ট থাকতে হবে অনেক, ইসলামী ব্যাংকের উপর মানুষের অনেক ট্রাস্ট ছিল। এবং থার্ড, কোনো বাজে লোন দেওয়া যাবে না, ইসলামী ব্যাংক তেমন কোনো বাজে লোন 2015 সাল পর্যন্ত দেয় নাই। ইনফ্যাক্ট আমি আপনাদের উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন ওই সময় মানুষের ট্রাস্ট ইসলামী ব্যাংকের উপর কিরকম ছিল। 2015 সালে টোটাল যত রেমিটেন্স আসছে বাংলাদেশে তার 27%ই আসছে ইসলামী ব্যাংকে। এবং বাংলাদেশে কিন্তু টোটাল ব্যাংক 62টা। আপনি চিন্তা করেন 62টা ব্যাংকের কম্পিটিশনে টোটাল রেমিটেন্স যত আসছে বাংলাদেশে তার 27%ই নিয়ে গেছে একটা ব্যাংক, সেটা হলো ইসলামী ব্যাংক। শুধু তাই না, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রির 5 ভাগের 1 ভাগ লোন নেওয়া হইতো সেই সময় ইসলামী ব্যাংক থেকে। ইসলামী ব্যাংক সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা ছিল যারা ভালো লোন দিত। ফাস্ট ফরওয়ার্ড মাত্র 9 বছর, আপনি দেখেন কি হইল। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কথা এখন মানুষ ভুলেও ভাবে না। ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট ছিল, যাদের টাকা পয়সা ছিল, তারা বেশিরভাগই অ্যাকাউন্ট ক্লোজ করছে অথবা টাকা পয়সা সরাই নিয়ে গেছে। অনেকে আছে যাদের হয়তো একটু অ্যাকাউন্ট আছে, বাট ওই অ্যাকাউন্টে এখন আর মেজর টাকা নাই। এবং ইসলামী ব্যাংক এখন এমন একটা ব্যাংক হয়ে গেছে যেই ব্যাংকের মালিকানা নিয়ে পরিচালনা পরিষদের মধ্যে গোলাগুলি পর্যন্ত হয়। কিভাবে এই জিনিস হইল? কিভাবে মাত্র 9 বছরের মধ্যে সবচেয়ে ভালো একটা ব্যাংক থেকে সবচেয়ে খারাপ একটা ব্যাংকের উপাধি পেল ইসলামী ব্যাংক, জানার চেষ্টা করবো আমরা আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা আর্টিকেলের লিঙ্ক আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। ওই আর্টিকেলটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। এটা কোনো স্পন্সর্ড বা এরকম কিছু না, ওই আর্টিকেলটা আমি পড়েছি এবং ওখান থেকেই আমি এই ভিডিওর আইডিয়াটা পেয়েছি, যে কারণে আমি এই জিনিসটা শেয়ার করলাম আপনাদের সাথে। 2013 সালের কথা, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো 2009-এ। 9/11 হইলো, পুরা দুনিয়ায় জঙ্গিবাদ ব্যাপারটা প্রচার পাওয়া শুরু হইলো। বাংলাদেশেও জঙ্গিবাদ ব্যাপারটা আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু হইলো এবং 2013 সালে হরকাতুল জিহাদের অনেকগুলা কর্মী আটক হয়। কর্মীদের আটক করে বলা হয় এই কর্মীরা বোমা বানাচ্ছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় একযোগে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করতেছিল সেই সময় হরকাতুল জিহাদ। মোটামুটি কাছাকাছি সময় 2013 সালেই বাংলাদেশে কাউন্টার টেরোরিজম অ্যাক্ট পাবলিশ হয়, যেটা দিয়ে বাংলাদেশ পুরো দুনিয়াকে বোঝায় যে বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলার ব্যাপারে বেশ সিরিয়াস। এইরকম ন্যারেটিভ যখন আশপাশে চলতেছে, আশপাশে সবাই জঙ্গিবাদ নিয়ে কথাবার্তা বলতেছে, প্রত্যেক সপ্তাহেই পেপারের হেডলাইনগুলোর কোনো না কোনোটায় জঙ্গিবাদ বিষয়ক কোনো না কোনো নিউজ থাকে। এরকম একটা সময় হঠাৎ করে কানাঘুষা শুরু হয় ইসলামী ব্যাংক জঙ্গিবাদের সাথে জড়িত, ইসলামী ব্যাংক জঙ্গিদের ফান্ড দেয়। এই কথা কোথা থেকে শুরু হইলো, এই কথা প্রথম কে বললো, কিভাবে এই ন্যারেটিভটা আসলো, এটা কেউ জানে না। হাউএভার ধারণা করা হয় যেহেতু ধর্মীয় একটা লিঙ্ক আছে, এই কারণে মানুষ কোনো না কোনোভাবে বা ওই সময় সরকার কোনো না কোনোভাবে এই ন্যারেটিভটা ছড়াই দিতে পেরেছে যে ইসলামী ব্যাংক জঙ্গিবাদের সাথে জড়িত। ওইরকম একটা সময়ে সোনালী ব্যাংকের চেয়ারম্যান খুব বোকার মতো একটা কাজ করেন। তিনি পাবলিকলি সবার সামনে বলে বসেন যে বাংলাদেশ সরকারের উচিত কোন কোন ব্যাংক জঙ্গিবাদের মদত দেওয়ার সাথে জড়িত এটা খতিয়ে দেখা। এখন সাধারণ মানুষ বলা এক জিনিস, বাট যখন সোনালী ব্যাংকের প্রধান, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সরকারি ব্যাংকগুলোর একটা হলো সোনালী ব্যাংক, এই ব্যাংকের প্রধান যখন এরকম একটা জিনিস একদম সবার সামনে বলে বসে, তাহলে মানুষের কি দাঁড়ায় মনের মধ্যে? মানুষের মনের মধ্যে এটাই দাঁড়ায় যে উনি যখন বলছে তখন মনে হয় কোনো না কোনো ব্যাংক নিশ্চয়ই জঙ্গিদের মদত দেওয়ার সাথে জড়িত, নাহলে তো সোনালী ব্যাংকের প্রধান এরকম একটা কথা বলতো না, তাই না? এই সময় মন্ত্রী ছিলেন শামসুল হক টুকু, এবং শামসুল হক টুকু একদিন একটা মিটিং এ যান এবং মিটিং থেকে উনি যখন বাইরে আসেন তখন বাইরে সাংবাদিক দাঁড়ায় ছিল। কোনো অর্গানাইজড প্রেস কনফারেন্স বা এরকম কিছু না, সাংবাদিকরা এমনি বাইরে দাঁড়ায় ছিল, অনেক কিছু জিজ্ঞেস করতেছিল শামসুল হক টুকুকে। জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উনি বলে বসেন ইসলামী ব্যাংকের প্রফিটের 8% টাকা খরচ করে জঙ্গিদের ফান্ডিং এ। পুরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা একদিনের মধ্যে কেঁপে ওঠে এরকম একটা কমেন্ট শোনার পরে। সবাই অবাক হয়ে যায়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন এরকম একটা কথা বলেছে, এটা তো ফেলে দেওয়া যায় না, তাই না? তো কেউ ফেলে দেয় না। এবং তার কিছুদিন আগে যেহেতু সরকারি আরেকটা ব্যাংকের প্রধান সিমিলার একটা কথা বলছিল, সবাই দুয়ে 4 মিলায় নেয় যে হ্যাঁ, সম্ভবত ইসলামী ব্যাংক জঙ্গিদের ফান্ড দেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিকুর রহমান তখন ইমিডিয়েটলি একটা মিটিং ডাকেন এবং এই মিটিং এর ভিতরে উনি দেশি বিদেশি সব ব্যাংককে বলেন যে এগুলো সব রাজনৈতিক বক্তব্য, এগুলো শোনার কোনো দরকার নাই। আপনাদের যাদের সাথে ইসলামী ব্যাংকের বিভিন্ন বিজনেস আছে, আপনারা বিজনেসগুলো কন্টিনিউ করেন, আপনারা বিজনেসগুলো ক্যান্সেল করার কথা ভাববেন না। এই যখন অবস্থা, তখন আব্দুল মান্নান তৎকালীন ইসলামী ব্যাংকের সিইও, উনি মন্ত্রীর বাসায় যায়। সো টুকু সাহেবের বাসায় যে উনি জিজ্ঞেস করেন যে স্যার, আপনি এরকম একটা কথা কিভাবে বললেন? আপনার কাছে কি এভিডেন্স আছে এরকম একটা কথা বলার জন্য? আপনি যে হঠাৎ করে এরকম সাংবাদিকদের সামনে, পুরো দুনিয়ার সামনে বলে বসলেন যে ইসলামী ব্যাংকের প্রফিটের 8% যায় জঙ্গিদের মদত দিতে, আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল এটা বলার কারণে। শামসুল হক টুকু উত্তরে বলেন যে আমি বলতে বলতে এটা বলে ফেলছি, ইট স্লিপড আউট অফ মাই টাং। যাক, এরপরে আস্তে আস্তে ইসলামী ব্যাংকের উপরে মানুষের ট্রাস্ট কমা শুরু হয়, বাট তেমন মেজর কিছু তখন পর্যন্ত হয় নাই। এই হইতে 2014 সাল চলে আসে এবং আরেকটা ইলেকশন হয়, যে ইলেকশনে আবারও আওয়ামী লীগ পাওয়ারে আসে এবং আওয়ামী লীগ একচ্ছত্র অধিপত্য নিয়ে পাওয়ারে আসে প্রায় সব সিটি আওয়ামী লীগের ওই সময়।
অনেকে বলে এবার পাওয়ারে আসার পরেই অ্যাকচুয়ালি আওয়ামী লীগ ইসলামী ব্যাংকের এগেইনস্টে ৮-৮ বেঁধে নামে। প্রথমেই ইসলামী ব্যাংকে 4 জন পরিচালক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে। এই পরিচালকরা এসেই নর্মাল কার্যক্রম সব বাদ দিয়ে অডিট বন্ধ করা, নতুন অডিট শুরু করা, একদম হাউকাউ কাবজাব একটা অবস্থা লাগায় দেয় ইসলামী ব্যাংকের ভিতরে। বাইরের থেকে 4 পরিচালক এসে এইরকম একটা সময়ে সবাই অদ্ভুত একটা জিনিস নোটিস করে। দেখা যায় কিছু কোম্পানি পাগলের মতো ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করছে। এখন ইসলামী ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানি, ওদের শেয়ার যে কেউ কিনতে পারে, আপনি আমিও কিনতে পারি, কোনো সমস্যা নেই। বাট মানুষ অবাক হয় এই জন্য যে দেখে ইসলামী ব্যাংকের শেয়ার এমন এমন কোম্পানি কিনতেছে যাদের আপাত দৃষ্টিতে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা ছাড়া আর কোনো কাজ নাই। যেমন আমি আপনাদের উদাহরণ দিয়ে এখানে লিখে রাখছি, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, আরমাডা স্পিনিং মিল লিমিটেড, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, এরকম বিভিন্ন কোম্পানি, যেসব কোম্পানির কোনো অফিস নাই, কোনো কার্যক্রম নাই। এই যে এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, আপনার মনে হতে পারে এটা মনে হয় ডাইং অ্যান্ড প্রিন্টিং রিলেটেড একটা ব্যবসা, বাট না, ওদের একমাত্র কাজই হইলো এই কোম্পানিটা খালি ইসলামী ব্যাংকের শেয়ার কিনে, ওরা আর কিছু করে না। 6টা এরকম পেপার কোম্পানি মিলে 100 কোটি টাকারও বেশি শেয়ার কিনে ইসলামী ব্যাংকের। কেউ জিজ্ঞেস করে না যে এই 100 কোটি টাকার শেয়ার যারা কিনতেছে এই কোম্পানিগুলো আসলে কারা, এদের কাছে এত টাকা কিভাবে আসতেছে, এত এত কোটি কোটি টাকার শেয়ার কিনতেছে ইসলামী ব্যাংকের, কেউ জিজ্ঞেস করে না। সাধারণত আপনি যদি কোনো একটা কোম্পানির একটা পার্সেন্টেজের মালিক হন, সেক্ষেত্রে আপনি ওই কোম্পানি পরিচালনা পরিষদে বসতে পারেন। যেমন ইলন মাস্ক যখন টুইটারের একটা বড় পার্সেন্টেজ কিনে ফেলছিল শুরুতে, তারপর কিন্তু ইলন মাস্কের ভোটিং পাওয়ার সৃষ্টি হয়েছিল টুইটারের ভিতরে। তো এই পেপার কোম্পানিগুলোর কাছে এত পরিমাণ ইসলামী ব্যাংকের শেয়ার চলে আসে যে এই পেপার কোম্পানিগুলোর প্রত্যেকেই নিজেদের পরিচালক বসানোর সুযোগ পায় ইসলামী ব্যাংকের ভিতরে। মাত্র 1 মাসের মধ্যে ইসলামী ব্যাংকের সিইও বদলায় যায়, ডিরেক্টর বদলায় যায়, পরিচালকরা সবাই বদলায় যায়। মোটামুটি ইসলামী ব্যাংকের উপরের লেভেলে যত কর্মকর্তা ছিল সবাইকেই বদলায় ফেলা হয় এই নতুন অ্যাপয়েন্টেড পরিচালকদের দ্বারা। এই পেপার কোম্পানিগুলোর মালিক কে ছিল জানা যায়, এই প্রত্যেকটা পেপার কোম্পানির মালিক ছিল আসলে এস আলম গ্রুপ। অফিসিয়ালি ইসলামী ব্যাংকের মতন আছে, বাট অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারে যে ইসলামী ব্যাংক এখন চলে আসছে এস আলম গ্রুপের অধীনে। আচ্ছা, মনে করেন আমি আপনাকে একটা ব্যাংক দিলাম, কোনো কথা নাই বার্তা নেই, আপনাকে বললাম যে আজকে থেকে আমি তোমাকে একটা ব্যাংক দিচ্ছি, তুমি এই ব্যাংকের মালিক। আপনি কি করবেন? অপশন 1, আপনি যদি ব্যবসায় ভালো হন বা আপনার যদি ব্যবসা করতে আগ্রহ থাকে, আপনি বলতে পারেন যে আমি এই ব্যাংককে ব্যাংকের মতো করেই চালাবো, আমি লোন দিব, লোন থেকে ইন্টারেস্ট আসবে, আমার ইনকাম হবে, আমি আবার মানুষকে ডিপোজিট স্কিম দিব, মানুষ ডিপোজিট রাখবে, আমি ইন্টারেস্ট দিব, ওই মাঝখানে যে ডিফারেন্সটা আসবে ওটা হবে আমার ইনকাম। যেভাবে পুরা দুনিয়ায় ব্যাংকিং চলে, আমি ব্যাংককে ব্যাংকের মতো করে চালাবো। অপশন 2, আপনি বলতে পারেন যে আমার ভাই ব্যাংক লাগবে না, আমি ব্যাংকের কিছু বুঝি টুঝি না, আমি ব্যাংক বেচে দিব, আপনি ব্যাংক বেচে দিলেন। অপশন 3, যেটা এস আলম গ্রুপ করে, সেটা এই দুইটার একটাও না, সেটা পুরোপুরি অন্য আর একটা ব্যাপার। ইসলামী ব্যাংক যখন তাদের হয়ে যায় তখন তারা ঠিক করে যে তারা এখন থেকে ইসলামী ব্যাংক থেকে অনেক লোন নিবে, অনেকটা নিজের ব্যাংক থেকেই নিজের লোন নেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়, যেখানে কোনো লোন কখনো আটকায় না, কারণ ওই ব্যাংকও আমাদের, বাকি সব কোম্পানি যারা লোন নিচ্ছে সেগুলোও আমাদের। এস আলম স্টিল অ্যান্ড সুগার ফ্যাক্টরি নেয় 4200 কোটি টাকা, এস আলম ভেজিটেবল অয়েল কোম্পানি নেয় 4100 কোটি টাকা, এস আলম সুপার অয়েল কোম্পানি নেয় 3900 কোটি টাকা। মাত্র 5 বছরের মধ্যে দেখা যায় এস আলম গ্রুপের অধীনে যেসব কোম্পানি ছিল তারা ইসলামী ব্যাংক থেকে টোটাল লোন নিয়েছে 14,000 কোটি টাকারও বেশি। এবং অবশ্যই এই লোনের কোনো টাকা তারা কখনো ফেরত দেয়নি, বিকজ নিজেদের ব্যাংকে নিজেরা টাকা ফেরত দেবো কি জন্য, আমাদের। শুধু যে এস আলম গ্রুপের অধীনের কোম্পানিগুলো লোন নিয়েছে তা না, এস আলম সাহেবের ব্যক্তিগত দুনিয়ার মানুষজনও কিন্তু ইসলামী ব্যাংক থেকে লোন নিছে। ওনার যে ছেলে, তিনি তার নিজের কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 1400 কোটি টাকা। ওনার জামাই তার নিজের কোম্পানি দাঁড় করানোর জন্য নিয়েছে 1600 কোটি টাকা। ওনার ভাতিজা এবং ভাতিজার বউ দুইজন ঠিক করছে নিজেরা কোম্পানি দাঁড় করাবে, দুইজন মিলে নিয়েছে 1000 কোটি টাকা। আদিল কর্পোরেশন এবং সাদিয়া ট্রেডার্স, এটা হলো গিয়ে ওই দুই কোম্পানির নাম যারা 1000 কোটি টাকা নিয়েছে। একটা ব্যাংক কখনোই এত পরিমাণ অপরিশোধিত লোন দিয়ে চলতে পারে না, এটা কখনোই সম্ভব না একটা ব্যাংকের পক্ষে যে আমি হাজার হাজার কোটি টাকা খালি লোনই দিচ্ছি, আমি এই লোন রিকালেক্ট করতে পারতেছি না, আমার এই লোন পরিশোধ হচ্ছে না, চলা সম্ভব না এভাবে। ইসলামী ব্যাংকের অবস্থা এক্স্যাক্টলি তাই হয়েছে। ইসলামী ব্যাংক মোটামুটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলা যায়। ইসলামী ব্যাংকের তারল্য সংকট চরমে। ইসলামী ব্যাংকের প্রত্যেক মাসে লোন নিতে হয় সেন্ট্রাল ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, শুধুমাত্র ওই মাসে যারা ইসলামী ব্যাংকে চেক জমা দিছে বা যারা ফিক্সড ডিপোজিট ভাঙাইতে চায় তাদের টাকা পরিশোধ করার জন্য। এবং এটাই স্টোরি। এইভাবে ইসলামী ব্যাংক মাত্র 5 থেকে 7 বছরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে প্রমিনেন্ট, একদম আইডিয়াল এক্সাম্পল অফ আ ব্যাংক থেকে জাস্ট লোন দেয়া, আজে বাজে লোন দেয়া, লোন কোনোদিন ফেরত নিতে না পারা করাপ্ট একটা ব্যাংকে পরিণত হয়েছে। কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার পতনের পরে বেশ বড়সড় পরিবর্তন ঘটে চারিদিকে, এবং ইসলামী ব্যাংকের ভিতরে এই পরিবর্তনের ছোঁয়া দেখা যায়। শোনা যাচ্ছে 2017 সালের পরে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক অধিগ্রহণের পরে যত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছিল, অ্যাটলিস্ট উপরের স্তরে যত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের সবাইকে বাইর করে দেওয়া হবে এবং ইসলামী ব্যাংক আবার পুনর্গঠন করা হবে। অ্যাকচুয়ালি কতটুকু কি হবে, এত হাজার হাজার কোটি টাকা লোন দেওয়ার পরে অ্যাকচুয়ালি আদৌ ইসলামী ব্যাংক আবার আগের পারফরমেন্সে ফেরত আসতে পারবে নাকি, এটা
কেউ জানে না, বাট অ্যাটলিস্ট চেষ্টা করা হচ্ছে। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমার মনে হয় না এই ক্ষতি আর কখনো রিকভার করা সম্ভব। ইসলামী ব্যাংকের এই গল্পটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে। সো এই ভিডিওটা আমি রেকর্ড করার পরেও আমি শিওর আরো অনেক আপডেট আসবে। প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন বা আমাদের অর্থ উপদেষ্টা নতুন, ওনারা প্রত্যেক দিন নতুন নতুন কিছু বলছেন ইসলামী ব্যাংকের এই ঘটনা নিয়ে। তো আমি চেষ্টা করবো ওরকম কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। টাটা।